আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটার ইনশাল্লাহ একটা খুব সুন্দর করে গুছায় একটা রিভিশন দিব। সো গুণগত রসায়ন একটু বড় চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে বিগত বছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। সো গুণগত চ্যাপ্টারের উপর আলাদা একটা ফোকাস বা ইম্পর্টেন্স রাখবো। আসো আমরা গুণগত রসায়ন প্রথমেই যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। এইখান থেকে প্রতিবার একটা না একটা প্রশ্ন থাকে এবং আমরা একটু ভুল করেই বসে। দেখো, আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা এই এন। এন সবসময় কি হবে? প্রধান মানে মনে রাখবা, প্রধান মানে হচ্ছে পূর্ণ। প্রধান মানে কি? পূর্ণ পূর্ণ সংখ্যা হবে। তাহলে 1 2 3 এটা কি শূন্য হতে পারে? উত্তর হচ্ছে না। কারণ কি? এটা শক্তি স্তরের আকার নির্দেশ করে। মনে রাখবা, প্রধান থেকে প্রধান অর্থাৎ প্রধান শক্তি স্তর বা অরবিটের আকার ধারণ করে, আকার 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 প্রকাশ করে। তাহলে কোনো কোনো পরমাণুতে এরকম নাই যে শূন্য শক্তি স্তর বিশিষ্ট, তাই না? মিনিমাম সেখানে একটা থাকবে। দ্যাটস ওয়াই এটার মান শূন্য হইতে পারে না। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি যে যেখানে একটা শক্তি স্তর সেখানে হচ্ছে এন এর মান 1, যেখানে দুইটা শক্তি স্তর সেখানে এন এর মান হচ্ছে 2। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই এন স্কোয়ার বা 2n স্কোয়ার দিয়ে কি বুঝি, এই কথাটা মাথায় রাখতে হবে। দেখো, আমি সুন্দর করে একটু বুঝাই দিই তোমাদেরকে। আমাদের এই জিনিসটা নিয়ে খুব কনফিউশন হয়। মাথায় রাখবা যে তোমাকে দুইটা কথা মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা, যে এন হচ্ছে আমাদের কি নির্দেশ করতেছে? প্রধান শক্তি স্তর। কি নির্দেশ করতেছে? প্রধান শক্তি স্তর নির্দেশ করতেছে। প্রধান শক্তি স্তর নির্দেশ করতেছে। তাহলে এন স্কোয়ার কি নির্দেশ করবে? ওই প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্দেশ করবে। কি সংখ্যা? অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা। এখন আমরা জানি সেটা হচ্ছে প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এইটার আগে 2n স্কোয়ার দিলে সেটা কি হয়ে যায় বলতো? এই প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কি হয়ে যায়? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয়ে যায়। তোমাকে আর একটা বেসিক কনসেপ্ট তোমাকে বলবো, সেটা হচ্ছে কখনো যদি এরকম প্রশ্ন বললাম, প্রায় সময় করে যে এন তম প্রধান শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, তো এন স্কোয়ার না 2n স্কোয়ার না, এটা ভুলা যায়। মনে রাখবা, ইলেকট্রন বললে সবসময় সামনে 2 আসবে, ইলেকট্রন না বললে কখনোই 2 আসবে না। আচ্ছা, তার মানে আমাদের 1 নাম্বার পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট হয়ে গেছে। এরপরের পয়েন্টে আমরা আসি, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা বুঝতেছি যে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে একটু আমি পরে বলতেছি। 0 থেকে অর্থাৎ 0 সহ n-1 পর্যন্ত। তাহলে সে টু সে আমার n এর মান হইতেছে 2, তাহলে তখন l এর কয়টা মান পাবো? 0 পাবো, 1 পাবো, দুইটা মান পাবো। কথা বুঝে আসছে? সো এই এল দ্বারা, এটা উপধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের নিচেটা কি? উপশক্তি স্তর। উপশক্তি স্তর কয়টা আছে আকৃতি নির্দেশ করতেছে। আর ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা মাপতে পারি। এই দেখো, 2 ইন্টু 12 প্লাস 1, 12 প্লাস 1। কারণ 12 প্লাস 1 কি নির্দেশ করতেছে? ওই উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্দেশ করতেছে। অরবিটাল সংখ্যা। পি এর বেলায়, পি এর বেলায় আমরা জানি, পি এর বেলায় 1, আমরা জানি পি এতে অরবিটাল সংখ্যা কত বলতো? তিনটা, এস এক্স ওয়াই জেড। এই দেখো, 2 কে 2 প্লাস 1 3। তাহলে প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন দুইটা হলে টোটাল সংখ্যাকে 2 দ্বারা গুণ দিয়ে দাও, ইলেকট্রন ধারণ ক্ষমতা পাবা। কোন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার মান কোনটা? 2 ইন্টু 12 প্লাস 1। মাথায় রাখতে হবে 12 প্লাস 1। তাহলে ইনশাল্লাহ আমরা 3 নাম্বার পয়েন্টও পারবো, কোনো সমস্যা হবে না। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই জায়গাটায় একটা স্টুডেন্ট খুব কট খায় যায়। সেইটা হচ্ছে এই পয়েন্টটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যা করে কোন কোয়ান্টাম সংখ্যা, বা পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য কোন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়? ওই যে চুম্বক পাইছে তো চুম্বক লাগাই দেয় না রে পাগলা। চুম্বক হইতে হলে ঘূর্ণন লাগবে, এটা একদম টানা মুখস্থ করে ফেলবা। চুম্বক হইতে হলে ঘূর্ণন লাগবে, ঘূর্ণন লাগবে। অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমার পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যা করে। আর অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করা হইতেছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এম এর মান প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত হয়। এই যে কথাগুলা,
এই তিনটা কথা আমি বলছি, এটা এখন একটু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া যাক। সে টু সে আমি তোমাকে বললাম যে ধরো আমি হচ্ছে 3 প্রি অরবিটাল নিলাম, এখানে আমরা এন এল এর মান নির্ণয় করব, ঠিক আছে, এন এল এম এর মান নির্ণয় করব, এন এর মান নির্ণয় করব, এল এর মান নির্ণয় করব, এম এর মান নির্ণয় করব। তাহলে তুমি বুঝতে পারতেছো প্রধান যেটা থাকে সেটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে এক্ষেত্রে এন এর মান হইতেছে 3। আচ্ছা, পি এর জন্য আমরা জানি যে এখন এল এর মান কত হয়, 0 হয়, 1 হয়, যেহেতু এন এর মান হচ্ছে 3, তাহলে আমরা জানি 0 সহ 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, তাহলে n মাইনাস 1 মানে কি 2, তাহলে 2। তার মানে এই 3p অরবিটাল, তিনটা অরবিটালে spd সম্ভব। sp কি সম্ভব, d সম্ভব, spd। তার মানে s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2। তাহলে এইখানে n এর মান, এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে কি n এর মান, আর p এর মান, p এর মান হচ্ছে 1, p এর মান কত 1, যেটা হচ্ছে আমার l এর মান। কথা বুঝে আসছে, কথা বুঝে আসছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এখন এই পি এর জন্য আবার এম এর মান কয়টা হবে? আমরা জানি প্রত্যেকটা এল এর মানের জন্য, কি বলছি, প্রতিটা এল এর মানের জন্য এম এর মান হয় মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, প্লাস এল পর্যন্ত। তাহলে এল এর মান এখানে কত, 1, তার মানে কত হচ্ছে মাইনাস 1, 0 প্লাস 1, মানে কি একটা এক্স আর একটা ওয়াই আর একটা জেড, অর্থাৎ আমরা যে পি এক্স পড়ি, পি ওয়াই পড়ি, পি জেড পড়ি, এইটা হইতেছে এই এম প্রকাশ করতেছে। তুমি খেয়াল করো এক্স ওয়াই জেড আসলে কি নির্দেশ করতেছে, ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে, ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করতেছে। খেয়াল করছো, খেয়াল করছো? তাহলে আমরা এরকম একটা প্রশ্ন দিয়ে যদি বলে যে উক্ত মানে এল এর মান কয়টি, নিচের উক্ত A3P এর জন্য নিচের কোনটি এম এর মান নয়, আমরা পারবো না, বা নিচের কোনটি অসম্ভব, খুবই ইজি, খুবই ইজি। ওকে, তার মানে আমাদের ফার্স্ট টপিক কোয়ান্টাম সংখ্যা থেকে এর বাইরে আরেকটা প্রশ্ন আসবে না, আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট। 2 নাম্বার প্রশ্ন যেখান থেকে আমরা প্রায় সবাই ছোট কম বেশি জানি, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার। এখান থেকে কিছু ভিন্ন ধর্মী প্রশ্ন হয়। আইসোটোপ, আইসোটোন, আইসোবার এটা নির্ণয় করা তো তুমি জানো, সেটা আমাকে এখন দেখাই যা লাগবে না, কিন্তু সমস্যা হচ্ছে কিছু ভিন্ন ধর্মী প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল বেসিক কিছু কথা আছে, এটা তোমরা জানো। এদিক খেয়াল করো, হাইড্রোজেনের কয়টা স্থায়ী আইসোটোপ আছে, 3টা, মুখস্থ করো। কার্বনের কয়টা স্থায়ী আইসোটোপ আছে, 3টা। নিচের কোনটি কার্বনের স্থায়ী আইসোটোপ নয়, মনে রাখবা 12 থেকে শুরু করবা 3 পর্যন্ত যাওয়া, 12, 13, 14। অক্সিজেনের কয়টা স্থায়ী আইসোটোপ আছে, 3টা। নিচের কোনটি অক্সিজেনের স্থায়ী আইসোটোপ নয়, 16 থেকে শুরু করবা, 16, 17, 18, শেষ। তার মানে আমরা সংক্ষেপে যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে এরকম যে CH3, মানে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের প্রত্যেকে 3টা করে স্থায়ী আইসোটোপ আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আইসোটোপের পদে আমরা মনে রাখি কি, যে যাদের পারমাণবিক সংখ্যা সেম, প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা সেম, 8, 8, 8, 6, 6, 6, 1, 1, 1, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, 16, 17, 18, 12, 13, 14, 1, 2, 3। হ্যাঁ, কথা মনে থাকবে। আচ্ছা, এখন আমরা হাইড্রোজেনের বেলায় আমরা জানি 1H1 এটাকে বলা হয় প্রোটিয়াম, প্রোটিয়াম। 2H1 এটাকে বলা হয় ডিউটেরিয়াম। 3H1 এটাকে বলা হয় ট্রিটিয়াম, তাই না? আচ্ছা, এখন আসো নিচের দিকে আইসোবার। বার মানে হচ্ছে ভর, যাদের ভর সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ভিন্ন। তুমি ভরের দিক তাকাবা, প্রশ্নে 3, 3 ভর সমান, তাহলে আইসোবার। 14, 14 ভর সমান, আইসোবার। আইসোটোন, নতে নিউট্রন সংখ্যা সমান, বিয়োগ করতে হয়, 3 আর 1 2, 4 আর 2 4 - 2 2, তাহলে এটা হচ্ছে কি আইসোটোন। আরেকটা আছে আইসোমার। এখন আইসোমার কিভাবে চিনবা, দেখবা সবকিছু সমান, 82, 82, 35, 35। এখানে কি সবকিছু সমান ছিল, এখানে কি সবকিছু সমান ছিল, এখানে কি সবকিছু সমান ছিল, এখানে কি সবকিছু সমান ছিল না। যখনই তুমি দেখবা দুইটাই সমান পরস্পরকে আমরা কি বলবো, আইসোমার বলবো। একদম সেম টু সেম, 82 বিআর 35, 82 বিআর 35, 12 কার্বন 6, 12 কার্বন 6। এদের মধ্যে আসলে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সমান থাকে, বাট এদের মধ্যে কিছু নিজস্ব বৈশিষ্ট্যে ভিন্নতা থাকে, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, নিচের কোনটা ভারী পানি, ভারী পানি D2O, কি বলছি, D2O অর্থাৎ ডিউটেরিয়াম অক্সাইড, ডিউটেরিয়াম অক্সাইড, এটা টানা মুখস্থ রাখতে হবে, ভারী পানির উদাহরণ। এর পরের টপিকে আমরা আসবো, সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়ার গণনা।
এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে? এখানে রুলসটা লেখা আছে, রুলসটার চাইতে আমি হচ্ছে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই, তাহলে তোমার একদম গাইতে যাবে, মনের মধ্যে গাইতে যাবে, আর কোনো সমস্যা হবে না। দাঁড়াও, মৌলের তেজস্ক্রিয়তা, হ্যাঁ এই প্রশ্নটাই আমি একটু লিখি, ঠিক আছে? আমি লিখে করে দেখাই। সেটা হচ্ছে সে টু সে 235, না এটা না, এ যুক্ত, এর সাথে যুক্ত হইছে আলফা কণা থেকে বিক্রিয়া করে 32 সালফার 16 প্লাস প্লাস দুইটা নিউট্রন তৈরি করছে। দুইটা কি তৈরি করছে? নিউট্রন তৈরি করছে, ঠিক আছে? নিউট্রন তৈরি করছে। ওকে, আচ্ছা এইটা একটা উদাহরণ। এরপর আমরা আরেকটা উদাহরণ করবো, দুইটা উদাহরণে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে আমরা আলফা কণার বিষয় দেখি। কোনো কিছু থেকে আলফা কণা যদি বের হয়ে যায়, তার পারমাণবিক সংখ্যা থেকে 2 একক আর ভর সংখ্যা থেকে 4 একক হ্রাস পায়। তাহলে অনুরূপ ভাবে তুমি বুঝতে পারতেছো, কোন বস্তুর সাথে যদি আলফা কণা যুক্ত হয়, তার পারমাণবিক সংখ্যা 2 একক আর ভর সংখ্যা 4 একক বৃদ্ধি পাবে। তাহলে আমরা টোটাল এখানে ভর গণনা করব। টোটাল এখানে ভর, আগেই দেখো ভর সমান সমান 32, 2 আর 1 2, তার মানে 34। হ্যাঁ, আর এটা হচ্ছে 16, 16 থেকে এটা তো শূন্য, 2 শূন্য 0 16, তার মানে পারমাণবিক যে সংখ্যা আছে সেটা বললাম 16ই আছে। হ্যাঁ, এখন এইখানে মান দিয়ে আছে কয়টা? একটা, তার মানে এইখানে আসবে কত? এইখানে আসবে 2 নিচে, উপরে 4। তাহলে 34 থেকে ফার্স্টে 16 থেকে 2 বাদ দাও, 16 থেকে 2 বাদ দিলে কত হয়? 14। এরপরে তুমি 34 থেকে এই 4 বাদ দাও, কত হয়? 30। এখন তুমি আলটিমেটলি সমীকরণটা মিলাও যে দুই পাশে ভর সংখ্যার প্রোটন সংখ্যা সেম আছে কিনা। 30 আর 4 34, 32 আর 2 আর 1 2, তার 32 আর 2 34 মিলছে। 14 আর 2 16, 16 প্লাস 2 শূন্য 0 16 মিলছে। তাহলে আমাদের এ যৌগটা আসলে কি? এ যৌগটা আসলে কি? এখানে এইভাবেই দিছে, এখানে এইভাবেই দিছে 30A40। দ্যাট মিন্স এখানে বোঝাই যাচ্ছে যে আমার উত্তরটা হইতেছে সামথিং 14টা প্রোটন বিশিষ্ট। 14 প্রোটন বিশিষ্ট কোন যৌগ আছে? সিলিকন আছে। সিলিকন 14 30। একটা উদাহরণের মাধ্যমে আমরা আলফা কণার বৈশিষ্ট্য সাথে নিউট্রন কিভাবে যুক্ত করতে হয় সেটা বুঝে গেছি। এখন বিটার বিষয়টা আমি তোমাকে বলি। বিটার বিষয়টা আমি তোমাকে চমৎকার করে বলি। সেটা হচ্ছে 1908, 1908 এই 8 থেকে একটা যৌগ তৈরি হয়েছে। কি যৌগ তৈরি হয়েছে? এক্স যৌগ তৈরি হয়েছে, এবং বলছে এখানে একটা বিটা কণা ক্ষয় হয়েছে। কি ক্ষয় হয়েছে? বিটা কণা ক্ষয় হয়েছে। এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? এইখানে ছোট্ট একটা প্রিন্টিং মানে লেখার ভুল হয়েছে। +1 হবে। কি হবে? +1। খবরদার এটাকে এইভাবে লিখে ঠিক করে নিও, +1 হবে। এই জায়গাটা বললাম +1 হবে, ঠিক করে নিও। আচ্ছা, তো যখন কোন বস্তুর থেকে বিটা রশ্মি নিঃসৃত হয়, বিটা রশ্মি কি হয়? নিঃসৃত হয়। বিটা রশ্মি নিঃসৃত হলে তখন তার ভর সংখ্যা সেম থাকে, কিন্তু তার প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। এটাই মনে রাখতে হবে, ওখানে উল্টা বৃদ্ধি পায়। তাহলে সহজ কথা, তুমি এখানে 19 লাগাবা, 8 এর সাথে 1 যোগ করে দিবা, 9 লাগাই দিবা, কাহিনী শেষ। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ফ্লোরিন, আর কিছু না। তাহলে ইনশাল্লাহ আমরা এই গণনা নিয়ে আর কোনো সমস্যায় পড়বো না। এখন তেজস্ক্রিয় আইসোটোপের পরে আসো, সেটা হচ্ছে আমাদের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কি আসে? আর পিডিএফটা তুমি নিজস্ব গ্রুপেও পাবা, ডিসক্রিপশন বক্সে লিংকে পাবা। নিচের কোনটি প্রাকৃতিক আইসোটোপ বা প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বা প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপের উদাহরণ নয়। কৃত্রিমটা আমরা অনেক আছে পড়বো না, আমরা প্রাকৃতিক চারটা মুখস্থ রাখবো। সেটা হচ্ছে মনে রাখবা, ইউ রান ফর প্রকৃতি। ইউ রান ফর কি বলছি? প্রকৃতি। ইউতে হচ্ছে ইউরেনিয়াম 92, রানতে দুইটা, আরএন রেডন 86, রেডিয়াম 88, ফরতে হচ্ছে এফ আর ফ্রান্সিয়াম 86, প্রকৃতিতে হচ্ছে প্রাকৃতিক। আর কিচ্ছু আমাদের লাগবে না। এখন আসো আমাদের আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে
মেইন কথাটা আমি উপরে বলেই দিছি, এখানে একটা দুইটা কথা। 3 নাম্বার কথা মনে রাখতে হবে, নিচের কোনটি ভর ও তড়িৎ চার্জ নিরপেক্ষ? এই প্রশ্নটা আসবে গামা রশ্মি। আর একটা প্রশ্ন খুব মারাত্মক ভাবে আসবে, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় রশ্মি? টানা মুখস্থ, গামা রশ্মি। গামা রশ্মি তড়িৎ চুম্বকীয় রশ্মি, আলফা বিটা গামার মধ্যে কে তড়িৎ চুম্বকীয় রশ্মি? গামা তড়িৎ চুম্বকীয় রশ্মি। এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর একটা কথা আছে, সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি, তাই না? ক্যাথোড রশ্মি, আসলে ক্যাথোড রশ্মি কি বলতো? ক্যাথোড রশ্মি কি বলতো? কিচ্ছু না, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রনের প্রবাহ। এটা ফিজিক্সে আমরা পড়বো, ঠিক আছে? আর বেশি সমস্যা নেই, আশা করি এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। এখন হয় নিচের দিকে একটা পয়েন্ট লেখা আছে, সেটা হচ্ছে পরের পার্টে যাওয়ার আগে আমাদের এই পয়েন্টটা মুখস্থ করতে হবে। নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে, নিচের কোন তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে নতুন মৌল তৈরি হয়? উত্তর হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। আর নিচের কোন, এটা প্রশ্ন আসবে না কখনোই, নিচের কোন দুইটি বিক্রিয়ার মাধ্যমে আসলে কি তৈরি হয়? তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে শক্তি, শক্তির জন্য নিউক্লিয় ফিশন, নিউক্লিয় ফিশন। তোমাকে যদি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোন তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে নতুন মৌল সৃষ্টি হয় বলে আমরা কি দেখাবো? ট্রান্সমুটেশন বিক্রিয়া দেখাবো। তাহলে আমাদের এই যে যাবতীয় তেজস্ক্রিয়তা এবং বিক্রিয়ার গণনা করা আমরা শিখে গেছি ইনশাল্লাহ। এই টপিক থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন প্রায় দেখা যায় কোনো না কোনো ভার্সিটি বা মেডিকেল দিবেই। এখন আসো, আমাদের সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা ফিশন এবং ফিউশন বিক্রিয়া চিনতে পারি না। টপিক নাম্বার 4, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রচুর পরিমাণে মেডিকেল প্রশ্ন এবং ডেন্টাল প্রশ্ন আসছে, সুপার ডুপার টপিক। তো আমরা ট্রান্সমুটেশন বিক্রিয়া সম্পর্কে জানছি, নতুন মৌল সৃষ্টি হবে, এখান থেকে আর কিছু জানার প্রয়োজন নাই। মেইন আমরা আসবো নিচের কোনটা ফিউশন বিক্রিয়ার আগে উদাহরণ পড়তে হবে। দেখো, উদাহরণ প্রক্রিয়া হচ্ছে ফার্স্ট অফ অল সূর্যের শক্তি আছে, আর একটা হচ্ছে হাইড্রোজেন বোমা বা পারমাণবিক বোমা। হ্যাঁ, পারমাণবিক বোমা আমরা একটা মুখস্থ রাখবো, পারমাণবিক বোমা, বাকিটা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। দেখো, ফিউশন লিখতে হলে FUSION, একটা কিসের প্রয়োজন আছে? ইউ এর প্রয়োজন আছে। ফিশন বললাম, ফিশন বানানটা তুমি যদি চিন্তা করো FISSION, আমরা এখানে ইউ নাই। এখন সান লিখতে হলে SUN, খেয়াল করছো একটা ইউ লাগে, তাহলে তুমি অটোমেটিকলি বুঝতেছো ইউ এর সাথে ইউ এর কানেকশন। তাহলে সানের মধ্যে ইউ আছে, ফিউশনের মধ্যে ইউ আছে। আচ্ছা, আবার এই নিউক্লিয় ফিউশনের আগে তুমি যদি এটাকে ডিফিউশন চিন্তা করো, অর্থাৎ ডি লাগাই দাও সামনে একটা। ডিফিউশন মানে কি? ব্যাপন। ব্যাপন মানে কি? ছড়ায় যাওয়া। ব্যাপন মানে কি? ছড়ায় যাওয়া। কোনো কিছুর মধ্যে হাইড্রোজেন বোমা বা পারমাণবিক বোমা ফেললে তুমি একটা কল্পনা করো তো, সেটা ছড়ায় যাচ্ছে না? বাস, তাহলে বাকি সবকিছুর উদাহরণ হচ্ছে নিউক্লিয় ফিউশনের উদাহরণ। আর সূর্য মনে রাখলে তোমার মতো অটোমেটিকলি মাথার মধ্যে থাকবে সূর্যের তাপ অনেক, তাহলে এটাকে অত্যাধিক উচ্চ তাপমাত্রা, যেরকম 10⁸ কেলভিন তাপমাত্রার প্রয়োজন হয়, যার কারণে থার্মোনিউক্লিয়ার ফিউশন, যে থার্মো মানে কি? তাপমাত্রা, অটোমেটিকলি মনে থাকবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া আসলে কি হচ্ছে? কথা মাথায় রেখো, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস এক করে বৃহৎ নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস, এই লাইন থেকে সরাসরি প্রশ্ন আসবে, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস এক করে বৃহৎ নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। এটা কেমনে মনে রাখবো রে ভাই? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে সূর্যের যে শক্তি আসে সেখানে তোমাকে মনে রাখতে হবে জ্বালানিটা কি? সূর্যের জ্বালানি, এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে হিলিয়াম। সূর্যের জ্বালানি কি? হিলিয়াম। তাহলে হিলিয়াম হচ্ছে, হিলিয়াম কিভাবে গঠিত হচ্ছে? আমরা জানি হিলিয়াম কিভাবে গঠিত হচ্ছে বলতো? হিলিয়াম গঠিত হচ্ছে হাইড্রোজেন মিলিত হয়ে হিলিয়াম তৈরি করতেছে। তো তুমি বুঝতেই পারতেছো যে হিলিয়ামটা হচ্ছে আলটিমেট প্রোডাক্ট। হিলিয়াম তৈরি হচ্ছে হাইড্রোজেন থেকে, তাহলে হাইড্রোজেন ছোট, হিলিয়াম বড়, তাহলে ক্ষুদ্র থেকে বৃহৎ নিউক্লিয়াস, সেটাই হচ্ছে ফিউশন। এই বেসিক কনসেপ্ট মনে রাখলে উপরে বাকি যা আছে সবই হচ্ছে ফিউশন। এখান থেকে তোমার মুখস্থ রাখতে হবে ফিউশন বিক্রিয়ার তাপমাত্রা, শক্তি হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এরপর বলবে পারমাণবিক চুল্লি। দেখো দুইটা কথা, একটা হচ্ছে পারমাণবিক বোমা আর একটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া সংঘটিত হয়? আমি বলছি না, এই দুইটা ব্যতীত আর সব কি আছে? সব নিউক্লিয় ফিউশন আছে, শেষ, আর কিছু এখানে লাগবে না। আর একটা প্রশ্ন আসে, নিউক্লিয় ফিউশন বিক্রিয়া নিচের কোনটি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235, সবসময় মনে রাখবা কি? ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 92, বাস, নট 236, নট 236, নট
236 ইউরেনিয়াম 92, খুবই গুরুত্বপূর্ণ। নট নট নেভার নেভার নট, এটা কি ব্যবহার করতে হবে? 235 ব্যবহার করতে হবে। কথা মনে থাকবে, ইনশাল্লাহ মনে থাকবে। এখন আসো, এইখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে যে তেজস্ক্রিয়তার প্রয়োগ। খেয়াল করো, খুব সুন্দর করে খেয়াল করো। আমরা জাস্ট একদম দেখার সাথে সাথে পারে যাব। আমরা সবাই জানি ক্যান্সার ক, কোবাল্ট ক, পলিসাইথেমিয়ার প, এর পরে ফ, ফসফরাস। আর গলগণ্ডর যে আয়োডিনের অভাবে হয় এটা আমরা সবাই জানি, গলগণ্ড ডট ড, আয়োডিনের ড। রেডিয়াম 226, হ্যাঁ রিডিয়াম 226, কার্বন 14, রেডিয়াম 15। এখন এই দুইটা তোমার একদমই লাগবে না, লাস্টেরটা বাইরে দিতে যাবে। আলটিমেটলি তোমাকে একটা জিনিস খালি মুখস্থ রাখতে হচ্ছে, ক্যান্সার নির্ণয়ে রেডিয়াম 226 ব্যবহার করা হয়। উপরের যে 1 2 3 4টা তোমার মুখস্থ হয়ে গেছে, আমাদের টপিক শেষ, আমাদের টপিক নাম্বার 4 শেষ। আমরা চলে আসি টপিক নাম্বার 5 এ। ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তো তড়িৎ চুম্বকীয় বর্ণালী থেকে প্রশ্ন হবে মেইনলি দুই ভাবে। এক নাম্বার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কার ছোট কার বড়, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা হচ্ছে এর ব্যবহার থেকে। সো আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে আস্তে আস্তে বড় থেকে ছোট ক্রমে সাজায় আসি। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ছন্দ, সেটা হচ্ছে মনে রাখবা, সর্বসময় মনে রাখবা, রেডিওর মাইক অফ করে দাও অতি জোরে গান বাজিও না। তুমি বুঝতে পারতেছো, রেডিওতে হচ্ছে রেডিও ওয়েভ, মাইকতে হচ্ছে মাইক্রোওয়েভ, অফতে হচ্ছে আইআর অবলোহিত রশ্মি, হ্যাঁ অবলোহিত, লোহিত মানে লাল রেড, দাওতে হচ্ছে দৃশ্যমান ভিজিবল, অতিতে অতি বেগুনি আলট্রা ভায়োলেট, জোর এক্সওর জোর, হ্যাঁ এক্সওর এক্স রে, গানটা হচ্ছে গামা রশ্মি। তো এই সিকোয়েন্স মনে রাখলে কোনটা বড় কোনটা ছোট এটা দেখার সাথে সাথে তুমি অপশনে পারবা। আমাদের এই সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ, এই ছন্দটা আমাদের টানা মুখস্থ রাখতে হবে। আমার সাথে আরেকবার বলো, রেডিওর মাইক অফ করে দাও অতি জোরে গান বাজিও না। এখন আসো আমরা এদের ব্যবহারের মধ্যে ঢুকবো, একদম জাস্ট চুটকির মতো সলভ করব। দেখো রেডিও ওয়েভ, মিস্টার রেডিও টিভি দেখে, ধরো সে টু সে রেডিও একজন ব্যক্তির নাম, কি বলতেছি, মিস্টার রেডিও কি দেখে, টিভি দেখে, মিস্টার রেডিও টিভি দেখে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমি কি বুঝাইতে চাচ্ছি আসলে। মিস্টার এই এম আর তে হচ্ছে এমআরআই, রেডিওতে হচ্ছে রেডিও, আবার রেডিও ওয়েভ, টিভি টেলিভিশন। এটা বললাম আমাদের সময় আসছিল মেডিকেল 20-এর প্রশ্ন, এটা যে টেলিভিশনে কোন তরঙ্গ ব্যবহার করা হয়, রেডিও তরঙ্গ না থাকে, সেখানে ছিল হচ্ছে বেতার। তো রেডিও তরঙ্গের অপর নাম বেতার তরঙ্গ, এটা আবার ভুলে যায় না, খবরদার। হ্যাঁ আচ্ছা, এরপরে খেয়াল করো মাইক্রোওয়েভ। তো মাইক্রোর মোবাইলের মাইক্রোর এটা বোঝাই যায়, মোবাইল টাওয়ারের আর হচ্ছে ওয়াইফাই। তো আমি একটা ছোট ছন্দ লিখছি, দেখো, মাই ওয়াইফাই সিগন্যাল ইজ স্ট্রং বা ইজ উইক। তুমি এটা মনে রাখতে পারো, অনেকে এটাকে ছন্দ এভাবে পড়ে, সেটা হচ্ছে শি ইজ মাই ওয়াইফ, মানে কি মাই ওয়াইফ ওয়াইফাই এ কোনটা ব্যবহার করা হয়, মাই ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ। শেষ। এখন আসো অবলোহিত। তো সবার আগে এটা মেডিকেলে আসা প্রশ্ন বললাম, এই প্রশ্নটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগে কোন রশ্মি ব্যবহার করা, এটা মেডিকেলের প্রশ্ন, মেডিকেল অথবা এটা ডেন্টালের প্রশ্ন। খেয়াল করো, অপটিক্যালের সরেয়, অবলোহিত সরেয়। হ্যাঁ কথা ক্লিয়ার, আশা করি দেখা যাচ্ছে সুন্দর করে, একটু ঝাপসা হয়ে গেল, সমস্যা নাই। এখন অবলোহিত তো হইল ঠিক আছে, এই অবলোহিতের ইংলিশ নামটা আমরা জানি ইনফ্রারেড। এই রেডের আর দিয়ে হচ্ছে রিমোট মনে রাখবে। এখন রিমোটের মাথায় যেরকম, এটা হচ্ছে আমার এসি রিমোট, এসি রিমোটের মাথাটা দেখতেছো না, এটা কি সে টু সে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেন্সর, এখান থেকে যদিও সেন্সর না, সে টু সে আমরা ধরে নিলাম সেন্সর। এটা হচ্ছে আমার টিভি স্ক্রিনের রেকর্ড, এখানে বলে কি আছে, সেন্সর আছে, সে টু সে। রিমোটে কি থাকে, সেন্সর থাকে। আমাদের শেষ ঠিক আছে, মাথায় রাখবে ইনশাল্লাহ, এখান থেকে আর কোনো সমস্যা নাই। এখন তোমাকে বুঝতে হবে এই আইআর রশ্মি 3 প্রকার, একটা হচ্ছে নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর। নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর। এখন তুমি জাস্ট দুইটা কথা মনে রাখবা, মাঝখানেরটা
সেটা মাঝখানেরটা মিডিল লেয়ার, এইটা হইতেছে জৈব যৌগে কার্যকরী মূলক শনাক্তকরণে, জৈব যৌগে কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। বাকি দুইটা হইতেছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাকি দুইটা কি থাকে? চিকিৎসা ক্ষেত্রে। এখন চিকিৎসা ক্ষেত্রে একটা হচ্ছে মস্তিষ্কে, খেয়াল করো খেয়াল করো, মস্তিষ্কে রক্ত হিমোগ্লোবিন শোষিত অক্সিজেন কতটুকু আছে আর মস্তিষ্কের রোগ নির্ণয়। আর একটা হচ্ছে ব্যথা বেদনা উপশম মে কোনটা ব্যবহার করা হয়। এখন তুমি বলো মস্তিষ্ক খুবই ভালনারেবল একটা জায়গা না? সেখানে কি তুমি বেশি ভিতরে দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা কি দিব? সেখানে নিয়ার আয়ার দিব। আর ব্যথা বেদনা, ব্যথা কোথায় হয়? হাড্ডিতে হয়, নাহলে পেশিতে হয়। তো পেশির ডিপে যদি যায় এই ফায়ার, তখন ডিপে যায় কি তৈরি করে? একটা তাপমাত্রা বাড়ায় দেয়, তখন মস্তিষ্কগুলো শিথিল হয়, ব্যথাটা উপশম হয়। তো ব্যথা উপশম করতে হলে আমার ডিপে যাইতে হবে, তার মানে আমার ফায়ার। আর মস্তিষ্ক হচ্ছে ভালনারেবল জায়গা, বেশি ডিপে যাওয়া যাবে না, তাহলে নিয়ার আয়ার। আর মাঝখানেরটা হচ্ছে জৈব যৌগ শনাক্তকরণ, কার্যকরীমূলক শনাক্তকরণ। শেষ শেষ। দৃশ্যমান আলো থেকে আমাদের সেরকম কিছু পড়তে হবে না। অতি বেগুনি বা আলট্রা ভায়োলেট, মনে রাখবা জাস্ট যত শনাক্তকরণ আছে, যাবতীয় যত শনাক্তকরণ আছে সবকিছু, যেমন জাল টাকা, জাল পাসপোর্ট, তারপরে সার্জিক্যাল ইকুইপমেন্ট, ভিটামিন ডি প্রস্তুতি এটসেট্রা, জীবাণুনাশ এটসেট্রা, এগুলি পরে আমরা অটোমেটিকলি পড়বো, মুখস্থ হয়ে যাবে। আর কিছু আমাদের থেকে এখান থেকে প্রশ্ন হওয়া লাগবে না। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা, ক্যান্সার রোগের চিকিৎসায় এবং খাদ্য শস্যের অণুজীব ধ্বংস করতে কোন রশ্মি ব্যবহার করা হয়? গামা রশ্মি। আমরা যে থেরাপি দেই না, কি দেওয়া হয়? গামা রশ্মির থেরাপি দেওয়া হয়। ঠিক আছে, এটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, 3 স্টার দিছি খালি খালি না। এখন এই ইউভি রশ্মির কিছু পার্ট আছে, এই জায়গাটা আমরা প্রচুর পরিমাণে ভুল করি, আশা করি সুন্দর করে দেখা যাচ্ছে। ফার্স্টেরটা খেয়াল করো, দেখো আমরা কিভাবে তোমাকে একদম সিম্পলি মুখস্থ করাই দিচ্ছি। 3 2 নিলাম, কি নিলাম? 3 আর 2 নিলাম। আর কোথাও কি 3 2 আছে? আর কোথাও 3 2 আছে? দেখো 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 দেখো, 30 মানে এর 3 এর পরে 0, 2 এর পরে ডাবল 0, আর কোথাও কি আছে? নাই তো, তাই না? সো আমরা এইভাবে মনে রাখবো, দেখো ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপ, আমি এখান থেকে ফটোটা নিব, তুমি মনে রাখবা 2-3টা ফটো তুলে দাও, 2-3টা ফটো তুলে দাও। ধরো আমাদের যাদের কাছে একটু আইফোন আছে, তো লোকজন আসে কি বলে যে ভাই একটু ছবি তুলে দেন, ছবিটা ভালো আসে। তো তুমি মনে রাখবা 2-3টা ফটো তুলে দাও। তাহলে 1 নাম্বার আমাদের 1 নাম্বার শেষ। 2 নাম্বার পার্টটা হচ্ছে 230-365 আইডি লেভেল ট্র্যাকিং। 365 আর কোথাও নাই, মনে রাখবা 365টা আইডি লেভেল করতে হবে। কিভাবে পড়বো? আবার বলতেছি, 365টা আইডি লেভেল করতে হবে, কথা মনে থাকবে ইনশাল্লাহ। 230-380 অপটিক্যাল সেন্সরের আমরা শুধু অপটিক্যাল পার্টটা নিব, 1টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, 5টা ওয়ার্ড। তাহলে অপটিক্যাল শব্দতে কয়টা ওয়ার্ড আছে? 5টা অক্ষর আছে। দেখো তো 2 এর সাথে 3 যোগ করো অথবা 8 থেকে 3 বিয়োগ দাও, কি আসে? 5 আসে। তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্টটা হয়ে গেল 5। 5তে হচ্ছে অপটিক্যাল। এখন খেয়াল করো জীবাণু নাশ, কি বলছি? জীবাণু নাশ। মনে রাখবা জীবাণু নাশ 24-28, একবারে এইভাবে পড়বে, একবারে জীবাণু নাশ 24-28, জীবাণু নাশ 24-28, শেষ গেল। 4 নাম্বারও আমাদের হয়ে গেল। 5 নম্বরে খেয়াল করো 200 দ্বিগুণ হচ্ছে 400। ড্রাগে দেখো 2টা ওয়ার্ড, 1টা 2টা, আবার ড্রাগ তুমি যদি ইংলিশে লেখো 4টা ওয়ার্ড লাগে, দেখো 2 আর 4। আবার এটা কত হয়েছে বলো তো? ডাবল হয়েছে, এই ডাবলের ডি থেকে হচ্ছে ড্রাগ। তাহলে আমাদের 5 নাম্বারটাও। এরপরে আসো আমরা 6 নম্বরে আসি। 6 নম্বরে বলছে 270-360 প্রোটিন অ্যানালাইসিস। খেয়াল করবা প্রোটিনের অ্যানালাইসিসের নতে হচ্ছে 9, একমাত্র এই একটা পার্ট যেখানে 9 এর গুণিতক আছে, 3 নং 27, 4 নং 36, 3 নং 27, 4 নং 36, বাস 6 নাম্বার শেষ। 7 নাম্বার পয়েন্টে আসো, কি বলছে? 28-400। খেয়াল করো এটা ডিফারেন্স করলে হয় হচ্ছে 120 পিক্সেলের ইমেজ। কি বলছি 120 পিক্সেলের ইমেজ। কাহিনী শেষ। 6 নাম্বারটাও 7 নাম্বারটাও শেষ। এরপর আসো 8 নাম্বারটা, 300 থেকে 320, 300 থেকে 320। অন্য কোথাও এই 320 শব্দটা পাবা না, তো আমরা 320 না নিয়ে আমরা নিয়ে হচ্ছে 32।
মনে রাখবা 32 ওয়াটের লাইট, 32 ওয়াটের কি লাইট, আমরা যে লাইট লাগাই সেটা কত ওয়াটের, 32 ওয়াটের। বাস, এখান থেকে আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। আবার আর একটা ভাবে মনে রাখতে পারো, লাইট শব্দ 3টা ওয়াট, 1 2 3, এখানেও 3 এখানেও 3, আর কোথায় এরকম নাই। আমাদের ইউভি রশ্মি খালাস। এরপরে আমরা চলে আসি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক, আজকের মাথা নষ্ট টপিক, যেটা নিয়ে তোমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়, দ্রাব্যতা এবং সময়ের প্রভাব। কে কোথায় দ্রবণীয় কে অদ্রবণীয়, এটা নিয়ে মেলা ভেজাল। আজকের ক্লাসের পর আমাদের ভেজাল আর লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আসো, কাহিনী কি ঘটছে দেখো। আমাদের কোন যৌগ পানিতে দ্রবণীয় দ্রবণীয় না, সেটা প্রশ্ন পারার আগে 6টা নিয়ম আমাদেরকে টানা মুখস্থ রাখতে হবে এবং সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ রাখতে হবে। কারণ আছে, আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল, কারণ হচ্ছে যত সোডিয়াম এবং অ্যামোনিয়াম পাবা তারা সবাই দ্রবণীয়, তারা সবাই কি দ্রবণীয়। তুমি দেখার সাথে সাথে সোডিয়াম পাইলেই দ্রবণীয়, অ্যামোনিয়াম পাইলেই দ্রবণীয়। আচ্ছা, 2 নাম্বার, সকল ক্লোরাইড, ক্লোরাইড মানে এখানে হ্যালাইড বোঝানো হয়েছে, ক্লোরাইড, ব্রোমাইড, ফ্লোরাইড, আয়োডাইড, সকল হ্যালাইড দ্রবণীয় এক্সেপ্ট এজি, এইচজি, কপার। এটা কি ভারী ধাতু না? ভারী ধাতু এর ক্লোরাইড মানে ভারী ধাতুর হ্যালাইড দ্রবণীয় না, ভারী ধাতুর হ্যালাইড বা ক্লোরাইড দ্রবণীয় না। তাহলে আমরা কি পড়বো? আমরা এইভাবে মুখস্থ রাখবো, সকল ক্লোরাইড দ্রবণীয় কিন্তু ভারী ধাতু এজি, এইচজি এবং কিউ এর ক্লোরাইড অদ্রবণীয়। আচ্ছা, এরপরে সকল সালফেট দ্রবণীয় কিন্তু ব্যাকা পাবে অদ্রবণীয়। ভাই, ব্যাকা পাবে মানে কি? প্রত্যেকটা সালফেট দ্রবণীয় কিন্তু বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট পাবে, লেড সালফেট, এই 3টার সালফেট হচ্ছে অদ্রবণীয়। কথা ক্লিয়ার? বুঝে আসছে? বাকিগুলো হচ্ছে অদ্রবণীয় নিয়ম। তোমার ফার্স্ট হচ্ছে 3টা নিয়ম, বারবার করে মুখস্থ করো। এখন আসো 4 নাম্বার, সকল কার্বনেট অদ্রবণীয়, কার্বনেট অদ্রবণীয়। আচ্ছা, এখন এইখানে প্রশ্ন করতে পারো, ভাইয়া সোডিয়াম কার্বনেট Na2CO3 এইটা দ্রবণীয় না অদ্রবণীয়? এখানে তো সোডিয়ামও আছে, কার্বনেট আছে। তোমার আমি কি বলছি, 1 নাম্বার রুল, আগে যেটা পাবা সেটা দেখতে হবে। পাইছো না সোডিয়াম, দেখা মাত্র সেটা কি হবে? দ্রবণীয় হবে। কার্বনেট 1000 টাকা ডাজন্ট ম্যাটার, প্রথমটা আমরা দেখবো। কথা মনে থাকবে, এই জন্য বলছি এটা হচ্ছে ফার্স্ট রুল, এটা মুখস্থ রাখতে হবে। সিলভারের বেলায় একটা মাত্র ব্যতিক্রম, সিলভার ফ্লোরাইড শুধুমাত্র দ্রবণীয়, বাকি সিলভারের যা আছে সব অদ্রবণীয়। লেড ক্লোরাইডের বেলায় সেটা ঠান্ডা পানিতে দ্রবণীয় হয়, গরম পানিতে অদ্রবণীয় হয়। এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়। পানি গরম করলে বেশি দ্রবণীয় হবেই, তাই না? পানি গরম পানিতে সিদ্ধ হয়ে যাচ্ছে ডিম পর্যন্ত, তাহলে সবকিছু তো দ্রবণীয়তা বাড়বেই। আমরা এখন একটু কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে ঢুকি। এটা 3টা কোশ্চেনের মাধ্যমে আমরা সকল কনফিউশন ক্লিয়ার করব। খেয়াল করো, এটা মেডিকেল 16 কোশ্চেন, সেম কোশ্চেন ডেন্টাল 21 আসছে এবং সামনে এটা আসবে। নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? ফার্স্টে অদ্রবণীয় বলছে, তাহলে আমরা দ্রবণীয়টা খেয়াল করি। আমরা একটা একটা করে অপশন চেক করব আর যাব। সোডিয়াম পাইসো, তাহলে এটা দ্রবণীয়। অ্যালুমিনিয়াম সালফেট, আমরা জানি সকল সালফেট দ্রবণীয় এক্সেপ্ট ব্যাকা পাবে, এখানে ব্যাকা আছে, ব্যাকা পাবে না, তাহলে এটাও দ্রবণীয়। সকল সালফেট দ্রবণীয় এক্সেপ্ট ব্যাকা পাবে, এই যে ব্যাকা আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অদ্রবণীয়। প্রশ্ন সলভ করার ইটা বুঝতে পারছো, স্টেপটা বুঝতে পারছো আশা করি। 2 নাম্বার প্রশ্ন, নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় বলছে? ডেন্টাল 16 কোশ্চেন, দ্রবণীয়। আচ্ছা, আমরা জানি সিলভার শুধুমাত্র ফ্লোরাইডটা দ্রবণীয়, ক্লোরাইড দ্রবণীয় না। অ্যামোনিয়াম কার্বনেট, এই দেখো সোডিয়াম অ্যামোনিয়াম পাইছো মানে কি সেটা দ্রবণীয়। ওই দেখো সালফেট আছে কিন্তু কি ব্যাকা পাবে, কে আছে, তাহলে এটা অদ্রবণীয়। এখানে কার্বনেট আছে, কার্বনেট থাকা মানেই কি সেটা কি, আবার সাথে ক্যালসিয়াম আছে, সোডিয়াম অ্যামোনিয়াম তো নাই, তাহলে কার্বনেট থাকা মানেই কি অদ্রবণীয়। বাস। এরপরে আসো, আমি এর আগে এই প্রশ্নটা বললাম, ইচ্ছা করে তোমাদেরকে একটা ভুল উত্তর দিছিলাম, ভুল পড়ায়ও দিছিলাম, লেখায়ও দিছিলাম। এর কারণ কি, ম্যাক্সিমাম অনেক বইতে আমাদের ভুল তথ্যটা দিয়ে আছে, এই জন্যই আমি সেই বইয়ের তথ্যটাই ভুলভাবে প্রেজেন্ট করে দিছি। সঠিক জিনিসটা তোমাকে জানতে হবে, নিচের কোন যৌগটির দ্রবণীয়তা সবচাইতে কম? গ্রুপ 2 এর সালফেট সমূহের দ্রবণীয়তা উপর থেকে নিচে কমে। সহজ জিনিস না, উপর থেকে নিচে গেলে তো কমবেই। তাহলে আমরা গ্রুপ 2টাকে সাজাই, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। তাহলে সবচাইতে
নিচে আছে কি বেরিয়াম, তাহলে এই বেরিয়াম সালফেটের দ্রবণীয়তা সবচাইতে কম হবে, মানে কি আমি বলছিলাম ব্যাকা পাবে, তার মানে এটা আসলে অদ্রবণীয় বলা চলে, ঠিক আছে কি অদ্রবণীয় বলা চলে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে ব্যাকার চাইতে একটু কম হচ্ছে স্ট্রনসিয়াম, তার একটু কম ক্যালসিয়াম, তার একটু কম ম্যাগনেসিয়াম, তার একটু কম বেরিয়াম। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাধারণত ম্যাগনেসিয়াম সালফেট সাধারণত দ্রবণীয় হয়। এখন আসো আমাদের আরেকটা টপিক, সমআয়ন প্রভাব। সমআয়ন প্রভাব নিয়ে একটা প্রশ্ন দিছি, একটা প্রশ্ন সব ক্লিয়ার থাকবা। মনে রাখতে হবে সমআয়ন প্রভাব এর বেলায় আয়ন সেম থাকতে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে 1 নাম্বার তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে। এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টপিক, তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে। এখন আরেকটা জায়গায় সমআয়ন প্রভাব খাটবে না, সেটা হচ্ছে জৈব যৌগের বেলায় সমআয়ন প্রভাব হবে না, মাস্ট মাইন্ড ইট। জৈব যৌগের বেলায় সমআয়ন প্রভাব হবে না, কারণ কি এদের বেলায় এরা তড়িৎ বিশ্লেষ্য নয়। নিচের কোন যৌগটি সমআয়ন প্রভাব বিদ্যমান, খেয়াল করো, খেয়াল করো, মিথাইল ক্লোরাইড জৈব যৌগে পড়ছো, মিথেন জৈব যৌগ পড়ছো। জৈব যৌগ কি জিনিস, যা জৈব যৌগ তুমি পড়ে আসছো, সোজা সাপটা কথা। বেনজাইল ক্লোরাইড জৈব যৌগ পড়ছো, তাহলে এই তিনটা কোনোটাই না। খেয়াল করো, হাইড্রোজেন সালফাইড এটা জৈব যৌগ না, হাইড্রোজেন ক্লোরাইড এটা জৈব যৌগ না, তার মানে কারেক্ট আনসার এটা সি। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট, জাস্ট তিনটা কথা মনে রাখলে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় যত সময়ের প্রভাব দেখ না কেন তুমি পারবা, ঠিক আছে, তুমি পারে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেমন আমি আমি একটা কথা বলি, অ্যামোনিয়াম NH4Cl আর অ্যামোনিয়াম NH4 হোল টু CO3, দেখো অবশ্যই এই দুইটার মধ্যে কি আছে, সমআয়ন প্রভাব বিদ্যমান আছে, কারণ কোনোটাই দুইটাই সেম আয়ন আছে, দুইটাই তড়িৎ বিশ্লেষ্য এবং দুইটাই কোনোটাই জৈব যৌগ নয়। আচ্ছা, এখন দ্রাব্যতার মেইন টপিক আমি পড়ায় ফেলাইছি। দ্রাব্যতার তোমার কাজ হচ্ছে এখান থেকে আরো একটু কিছু জিনিস আছে, দ্রাব্যতার বেসিক। দ্রাব্যতা কি জিনিস সেটা আমরা জানি, এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে কেআইপি কেএসপি ডিফারেন্স নেই। আমরা সবাই জানি যে কেআইপি হচ্ছে আয়নিক গুণফল, আয়নের গুণফল, হ্যাঁ আয়নের গুণফল। তো এই যে কেআইপি কেএসপি সমান হলে সেটা হয় সম্পৃক্ত দ্রবণ, কেআইপি যদি কেএসপি চেয়ে কম হয় সেটা অসম্পৃক্ত, কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হলে অতিপৃক্ত। এই তিনটা কথা বেসিক, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে কেএসপি বা কেআইপি কি জিনিস, কেআইপি কি জিনিস আসলে, কেএসপি, কেএসপি কি দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল কিছুই না, এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, সম্পৃক্ত অবস্থায় কি সম্পৃক্ত অবস্থায় যখন সম্পৃক্ত মানে কি কেএসপি ইজ ইকুয়াল টু কেআইপি, সম্পৃক্ত অবস্থায় আয়নের আয়নের ঘনত্ব, ঘনত্বের গুণফল। মানে কি ভাই, ধরো ধরো সে টু সে আমি অ্যালুমিনিয়াম Al2 SO4 হোল 3 নিলাম, এখন এটাকে কিনলাম একটা সম্পৃক্ত স্যাচুরেটেড দ্রবণ নিছি। তাহলে আমাদের কেএসপি নির্ণয় করার ফার্স্ট শর্ত হচ্ছে স্যাচুরেটেড হইতে হবে। এখন এইটার যদি আমার দ্রাব্যতা দেওয়া থাকে, দ্রাব্যতা যদি এস দেওয়া থাকে, দ্রাব্যতা মানে কি প্রত্যেকটার ঘনমাত্রা, এই জায়গাটাই মেইন বিষয়। যদি বলা হয় দ্রাব্যতা এস দেওয়া থাকে, তুমি এটাকে ভাঙো, তুমি এটাকে ভাঙো, কি হবে 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, এই টোটাল যোগের দ্রাব্যতা মানে প্রত্যেকটার ঘনমাত্রা হচ্ছে এস, এর সাথে এর মোল গুণ থাকবে, এই কথাটা গুরুত্বপূর্ণ, এর সাথে এর মোল সংখ্যা গুণ অবস্থা থাকবে 3s। তাহলে এখন এই যে নিচে যে 2s লিখলাম, এটা কি এর ঘনমাত্রা, এটা কি এর ঘনমাত্রা, তাহলে এইটার কেএসপি কি হবে ইজ ইকুয়াল টু 2s হোল স্কয়ার, আমাদের মূল সংখ্যা আমরা জানি ঘাতে চলে আসে, গুণ 3s তার মূল সংখ্যা ঘাতে চলে আসবে। সো স্টুডেন্ট কি করে, এই মূল সংখ্যাটা ভিতরে ঢুকায় না, এই জায়গাটায় সমস্যা করে, তো ভিতরে ঢুকাইতে হবে। তাহলে 4s স্কয়ার গুণ 3 তিরিক্ষা 9 3 9 27 s টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 3। তো 27 এবং 4 গুণ করলে কত হয়, 4 7 28 এর 8, হাতের হলো 2, 4 দুগুণে 8 আর 2 10, আর s আর 3 আর 2 5, s 5, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা এর আগে মেডিকেলে আসছে, এর আগে এটা ডেন্টালে আসছে। সো কিভাবে কেএসপি নির্ণয় করতে হয় দ্রাব্যতা থেকে, মেইন সমস্যাটা আমি বারবার বলতেছি, ভেতরের এই জায়গাটায় স্টুডেন্ট মোল সংখ্যা গুণ দেয় না ঘনমাত্রা নির্ণয়ের সময়। আশা করি এখন থেকে আমাদের ভুল হবে না। বাকি পড়া তো এই জায়গার সবটুক পড়া আমি পড়াই দিছি, প্রশ্ন সলভ করাই দিছি। আমরা সরাসরি চলে যাব ধাতব আয়ন শনাক্তকরণে।
ধাতব আয়ন শনাক্তকরণের দুইটা পদ্ধতি আছে, সেটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে আমাদের শুষ্ক পদ্ধতি, আর একটা হচ্ছে সিক্ত পদ্ধতি। আমরা ফার্স্টে শুষ্ক পদ্ধতি তথা শিখা পরীক্ষার মধ্যে ঢুকি। এই ছকটা থেকে বিগত বছর প্রচুর পরিমাণে প্রশ্ন হয়েছে, তাই না? প্রচুর পরিমাণে প্রশ্ন হয়েছে। তো খেয়াল করো, আসো আমরা এই ছকটা একদম টানা মুখস্থ করব। ফার্স্টে আমরা খালি চোখ সবসময় পড়াবো। ফার্স্টে যে ছন্দগুলো এখন পড়াবো, ফার্স্টে খালি চোখ, এরপর হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস। কোবাল্ট ব্লু গ্লাস কি হিসেবে কাজ করে বলতো? আলোক ফিল্টার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? আলোক ফিল্টার হিসেবে কাজ করে। এবং আমরা এই যে তোমার শিখা পরীক্ষা পড়তেছি, শিখা পরীক্ষায় বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এবং সেটা বললাম খুবই কনসেন্ট্রেটেড, মানে কি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। মাইন্ডেড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? ফার্স্টে বলছে পটাশিয়াম, মনে রাখবা পাবে গোলাপ। কি পাবে? পাবে গোলাপ। খেয়াল করো, পাতে পটাশিয়াম, বেতে বেগুনি, বেতে হালকা বেগুনি, গোলাপতে হচ্ছে গোলাপি। কাহিনী শেষ, 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার, এই দেখ খেয়াল করো, সিইউ, সিইউ তে তুমি পড়বা হচ্ছে Cu2 প্লাস আয়ন, নট প্লাস আয়ন না, Cu2 প্লাস আয়ন নিব। কুর্নিশ, কুর্নিশ, খেয়াল করো, কুর্নিশ নাই, কুর্নিশ, কুর্নিশ, নিশ, নীলাভ সবুজ নাই, কোনো বিশেষ বর্ণ নাই। হ্যাঁ, সোডিয়াম, সোডিয়াম, তাহলে মনে রাখবা সোডিয়াম তার মানে সোনা নাই। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এক সোনাতে হচ্ছে সোতে সোডিয়াম, সোনাতে হইতেছে সোনালী, লাস্টে কি বলছি? নাই, তার মানে এই যে নাই। তাহলে সোডিয়াম আয়ন, যদি তোমাকে বলি কোবাল্ট ব্লু গ্লাসের মধ্য দিয়ে সোডিয়াম আয়ন কিরূপ বর্ণ দেয় বা কিরূপ বর্ণ দেখা যায়, উত্তর কি? কোনো বিশেষ বর্ণ নাই। আর খালি চোখে সোনালী হলুদ। এটা বললাম বিগত বছর মেডিকেল আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এখন আসো ইটের মূল, ইটের মতো লাল, আর একটা হচ্ছে হালকা সবুজ, হালকা সবুজ। আমাদের ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটরের পেজ আছে, নাম হচ্ছে কাইসা ভাই। কি ভাই বলতো? কাইসা ভাই। খেয়াল করো, কাতে কা, রস্যইতে ইটের মতো লাল, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কিসের মতো লাল? ইটের মতো লাল। বোঝা গেছে? ইটের মতো লাল, নট টকটকে লাল, ইটের মতো লাল, সাথে হচ্ছে সবুজ। হ্যাঁ, আর বেরিয়াম, এটা হচ্ছে কাঁচা আপেলের মতো হলুদাভ, আর এটা হচ্ছে নীলাভ সবুজ। এইটা তুমি জাস্ট মনে রাখতে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই, তবে মনে রাখা ভালো যে বেরিয়াম আয়ন নীলাভ সবুজ, এটার কোনো ছন্দ দিলাম না, এটা অটোমেটিকলি মনে রাখার কথা। নীলাভ সবুজ, বেরিয়াম, হলুদাভ সবুজ, নীলাভ সবুজ, বেরিয়াম, হলুদাভ সবুজ, নীলাভ সবুজ। বাচ্চা, এখন আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে টকটকে লাল। মনে রাখবা, টকটকে টাকলা ছাড়। কি স্যার? টাকলা ছাড়। টাকলাতে হচ্ছে টকটকে লাল, টকটকে লাল, খালি চোখে টকটকে লাল। ছাড়তে হচ্ছে সার, স্ট্রনসিয়াম। বাস, আমাদের সবকিছু শেষ। দেখো, শিখা পরীক্ষায় নিচের কোনটি বেগুনি বর্ণ প্রদান করে? আমি বলছি না, কি পড়াইছি? পাবে গোলাপ পড়াইছি না? পড়াইছি না? পাবে গোলাপ, পাবে পটাশিয়াম আয়ন। নিচের কোনটি ফ্লেম টেস্টে গোল্ডেন ইয়েলো, সোনালী, সোডিয়াম। নিচের কোন আয়নটি শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেয়? এই যে প্রশ্নটা আসছে, বেরিয়াম 2+। এই যে লাস্টের জিনিসটা, এই যে লাস্টের জিনিসটা, বাকিগুলো তো তুমি ছন্দ দিয়ে পারবা। ছন্দ যা সারা যেটা আসছে সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আয়ন। এইখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় বেরিয়াম দেওয়া যাবে না, এই জন্য বললাম আমি এই জায়গাটায় বেরিয়ামটা পড়ায়ও নাই। আমি তোমাকে বলি কি বলতে, নীলাভ সবুজ বর্ণ দেখায়, আমাদের নীলাভ সবুজ বর্ণ ওই কুর্নিশ দিতে হবে। এই দিক খেয়াল করো, নীলাভ সবুজ বর্ণ, কারণ কি এখানে কিছু বলে নাই, সেটা কোবাল্ট ব্লু গ্লাস না খালি চোখ। যদি কিছু না বলে তাহলে আমাদের খালি চোখ ধরতে হবে। দ্যাটস ওয়াই এটা সঠিক উত্তর হচ্ছে কপার। কোবাল্ট কাচের ভেতর দিয়ে ক্যালসিয়াম শিখা দেখতে কিরকম? ক্যালসিয়াম শিখা, এই দিকটা আগে পড়লাম, কাইসা। তো এখানে কি বলছে? কোবাল্ট কাচ, তাহলে সতে কি? সবুজ। কি সবুজ? হালকা সবুজ। এই যে হালকা সবুজ। নীলাভ সবুজ পড়লে তো ওই যে কুর্নিশ হয়ে যেত, কপার হয়ে যেত। তাহলে আশা করি আমাদের শুষ্ক পরীক্ষা তথা আমাদের যেই শিখা পরীক্ষা নিয়ে আর কোনো প্রবলেম নাই। ওকে, এখন আসো, সেটা হচ্ছে আমরা গুণগত বিশ্লেষণের মধ্যে ঢুকবো। এই টপিকটা আমাদের মেডিকেলের জন্য মাথা নষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু আমরা
বারবার পড়ি আর বারবার ভুলি, ঠিক আছে? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। প্রতি বছর এখানে মেডিকেলে একবার, ডেন্টালে একবার প্রশ্ন দেয় প্রত্যেক বছর। তো আসো আমরা আসলে ঢুকি। ফার্স্ট অফ অল আমরা কিভাবে এখান থেকে কি পড়বো, আমি তোমাকে যেটা দাগাই দিব, যেভাবে বলবো শুধুমাত্র সেটুকু পড়বা। দেখো পড়া খুব ইজি, ছোট অল্প পড়া। কেলাসন বা স্ফটিকরণ, ক্রিস্টালাইজেশন। ক্রিস্টাল মানে হচ্ছে কেলাস। এই যে চিনির দানা, লবণের দানা, এটা কি বলতো? কেলাস। এইটুকু কথা খালি মনে রাখো যে চিনির দানা, ছোট 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 দানা দেখতেছো, এটাই তো কেলাস রে ভাই। তাহলে চিনি আর লবণ কথাটা মাথায় রেখো। লবণ বিশুদ্ধকরণ আর চিনি তৈরি, ওই দেখো শিল্পক্ষেত্রে চিনি উৎপাদন, এটুকু মনে রাখো। আংশিক কেলাসনে একটা কথা লিখছি, আপাতত পড়ার দরকার নাই। আংশিক কেলাসন জাস্ট তুমি একটা কথা মনে রাখবা, একই দ্রাবকে দ্রাব্যতার পার্থক্য। এই একটা কথা, খালি একটা কথা। আংশিক কেলাসনে দ্রাবক একটা, দ্রাবক নিষ্কাশনে দ্রাবক দুইটা। আমি কি বলছি? আংশিক কেলাসনে দ্রাবক কয়টা? একটা। আর দ্রাবক নিষ্কাশন আর একটা আছে কি? দ্রাবক নিষ্কাশন। জানি কিচ্ছু মাথার মধ্যে ঢুকবে না, প্রশ্ন সলভ করার সময় একবারে মাথার মধ্যে ঢুকাই দিব। জাস্ট 2 মিনিট কথা শোনো। দ্রাবক নিষ্কাশনে দ্রাবক কয়টা? দ্রাবক কয়টা? দ্রাবক হচ্ছে দুটি, মানে একাধিক হবে আর কি, আর কিচ্ছু লাগবে না। ওই পাশে বাদ। এখন আসো আংশিক পাতন। আংশিক পাতনের ব্যবহার মানেই মনে রাখবা জৈব যৌগ। খেয়াল করো, পেট্রোলিয়াম জৈব যৌগ, আলকাত্রা জৈব যৌগ, লঘু তেল জৈব যৌগ, চিনির গাজল পদ্ধতিতে অ্যালকোহল উৎপাদন, অ্যালকোহল জৈব যৌগ। পড়ছো না? যা জৈব রসায়ন পড়ছো সবাই জৈব যৌগ। রেকটিফাইড স্পিড পড়ছো, কেরোসিন পড়ছো, বাস। আরেকটা কথা মনে রাখতে হবে, এটা মেডিকেলের প্রশ্ন। স্থূলনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি এর কম। কম, আরে ভাই আংশিক, আংশিক মানে তো কম, তাহলে আংশিক পাতনে 40 ডিগ্রির কম হবে, এটাই মুখস্থ করতে হবে। কাহিনী শেষ। নিম্নচাপ পাতন, জাস্ট একটা কথা মনে রাখবা, নিম্নচাপ, এই কথা মাথায় রাখবা, চাপ কমাইতে হবে। স্টিম পাতনে দুইটা কথা, এক নম্বর হচ্ছে স্টিম, তোমাকে প্রশ্নে বলতে হবে, আর নাইলে জাস্ট মনে রাখবা সেটা হচ্ছে স্টিম ফুল আইন। কি ফুল? ধরো একটা ফুলের নাম হচ্ছে স্টিম, স্টিম ফুল কি কইরো? আইন। তুমি জাস্ট এটুক মাথায় রাখো, স্টিম ফুল আইন। হ্যাঁ, তাহলে দেখো স্টিমতে স্টিম পাতন, স্টিম পাতনের অপর নাম কি? বাষ্প পাতন। আর নিম্নচাপ পাতনের অপর নাম অনুপ্রেশ পাতন, মাথায় রেখো। ফুলতে হচ্ছে দেখো পুষ্প মানে সুগন্ধ পুষ্প, পুষ্প থেকে নির্যাস, ইউক্যালিপটাস ফুলের নাম না? আর আইনত হচ্ছে অ্যানিলিনের বিশোধন। এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা মেডিকেলে আসছে, এটা ডেন্টালে আসছে। আইনতে অ্যানিলিন। আচ্ছা, আর সমস্ফুটন মিশ্রণ তুমি সবটুকু পারো, আমি জানি, এটা পড়ানোর কিছু নাই, আবার পড়ে নিও। ঊর্ধ্বপাতন, তোমাকে জাস্ট ঊর্ধ্বপাতিত পদার্থের নামটা মুখস্থ রাখতে হবে। দেখো সাবেক ঊর্ধ্বতন আয়না, কি বলছি? সাবেক, সাথে সালফার মানে গন্ধক, বেতে বেনজোইক অ্যাসিড, কটে দুইটা কথা, কর্পূর কঠিন কার্বন ডাইঅক্সাইড, এন্ড কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। এটা মুখস্থ রাখো ভাই, মাথা নষ্ট জিনিস। ঊর্ধ্বতন হচ্ছে ঊর্ধ্বপাতন। আর বলছি আয়না, আতে আয়োডিন, আতে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আয়না নাতে ন্যাপথলিন, নাতে নিশাদল। গেছে? মুখস্থ রাখো আপাতত। দ্রাবক নিষ্কাশন মানে আমি কি বলছি? দুইটা ভিন্ন তরল। আর আমরা রাখতে হবে কুতুবের ঝাঁঝালো নিঃশ্বাস। আমরা নিষ্কাশনটাকে নিঃশ্বাস ধরে নিচ্ছি। নিঃশ্বাসের শ্বাস, শ্বাস শস্য সেম। কুতুব কুতে কুরা তুতে তুষ, কাহিনী শেষ। এখন আসো প্রশ্নে। এখন তুমি বুঝবা যে আমি আসলে কি পড়াচ্ছি। দুটি ভিন্ন তরলে কোন দ্রব্যের দ্রাব্যতার মাত্রা ভিন্ন হলে ওই দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কি রূপে পৃথক করা হয়? আমি বললাম উত্তর দেখার সাথে সাথে পারবো। দুইটা ভিন্ন তরল, দ্রাবক নিষ্কাশন। একই দ্রাবক, একই দ্রাবক, আংশিক কেলাসন। মুখস্থ, দুইটা ভিন্ন দ্রাবক, দ্রাবক নিষ্কাশন, একই দ্রাবক, আংশিক কেলাসন। শেষ। ধানের তুষ, কুতুব, কুতুব, কুতুবের নিঃশ্বাস, ঝাঁঝালো নিঃশ্বাস। কি বলছে? কোন পদ্ধতিতে? ন্যাপথলিন, ন্যাপথলিন সাবেক ঊর্ধ্বতন আয়না, না ন্যাপথলিন ঊর্ধ্বপাতন। বেনজোইক অ্যাসিড ঊর্ধ্বপাতন। বৃষ্টি পানি থেকে লবণ, আমরা এর মধ্যে ঊর্ধ্বপাতন তো না, থিতানোস ছাকন এগুলো আমি পড়ি নাই, পাতন হবে। এই দেখো কত? 40-এর কম। সালফার দেখার সাথে সাথে আবার বইলেও দিছে, কি হবে? ঊর্ধ্বপাতন। একদমই ইজি। এখন আমরা আরেকটা টপিকে পড়বো, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোম মানে বর্ণ, বর্ণালিমিতিক সামথিং এরকম। তো ক্রোমাটোগ্রাফির মধ্যে কি প্রশ্ন আসবে? আমরা জানি ক্রোমাটোগ্রাফিতে দুইটা মাধ্যম থাকে, দুইটা ফেজ থাকে, একটা স্থির পর্যায় আর একটা সচল পর্যায়। তো এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যেই মনে রাখতে হবে, এই পোলার আয়নের এই যে সিকোয়েন্সটা তোমাকে মুখস্থ রাখতে হবে। খুব ইজি, আমরা সবাই জানি সি ডাবল এইচ সবার আগে থাকে, এরপরে সিও বাদ দিয়ে দাও, হয় কি? ও এইচ, ও এর বদলে এন দাও, এন এইচ,
এরপরে তুমি CHO দাও, ঠিক আছে? খুবই ইজি মুখস্থ রাখা। এখন এই জায়গাটা হইতেছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফির উদাহরণ, নিচের কোনটি বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির উদাহরণ। হ্যাঁ, তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে অধিক 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 পাকা। কি বলছি? অধিক পাকা, নট পে, পা। অধিকতে অধিশোষণ, পাতে পাতলা। দেখো এখানেও প আছে, এখানেও প আছে, কিন্তু এখানে পা আছে পাতলা। আর কতে হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। স্তম্ভ আর কলাম একই জিনিস। তাহলে এই দুটো মুখস্থ রাখলে বাকি দুটো অটোমেটিকলি তুমি মুখস্থ রাখতে পারবা। এটা বললাম ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আসো প্রশ্নের মধ্যে, কলাম ক্রোমাটোগ্রাফি কোথায় ব্যবহার করা হয় আর পেপার ক্রোমাটোগ্রাফি কোথায় ব্যবহার করা হয়? আমি দুইটা ছন্দ দিব, যে কোনো একটা মুখস্থ রাখবা। আমি বলছি কলম নিয়ে এমন একটা ভি আঁকো, ভি আঁকো বা ভি আনো, যাই বলো না কেন, ঠিক আছে? আমি এটাই মুখস্থ রাখি কলম, তাহলে মানে কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ কি? কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ দেখো, এমন তো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাস্টার, অ্যামাইনো অ্যাসিড অ্যাস্টার। একটা কি আঁকো? ভি আঁকো, ভি ভি। ভিতে হচ্ছে ভিটামিন, তাহলে অ্যামাইনো অ্যাসিড অ্যাস্টার ভিটামিন। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে নির্যাস, নির্যাস। ওই যে কলম নিয়ে, নিয়েতে হচ্ছে নির্যাস। কাহিনী শেষ, বাকিটা পড়াই লাগবে না। খেয়াল করো, এখান থেকে একটা এমসিকিউ মেবি আসছিল। এমসিকিউটা ছিল এরকম, এমসিকিউটা আমি তোমাকে এখনই দেখাই দিচ্ছি, দাঁড়াও। মেবি এমসিকিউটা তোলা হয় নাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি এক্ষুনি দেখা দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছিল এখান থেকে, ক্রোমাটোগ্রাফি থেকে। এই যে মেডিকেল 21-22 প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড প্লাস হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, এইটার মিশ্রণ থেকে, এইটার মিশ্রণ থেকে মিশ্রণকে আলাদা করব, তাহলে এটার জন্য কোন ক্রোমাটোগ্রাফি লাগে? দেখো অ্যামাইনো অ্যাসিড পারছো না? তাহলে অ্যামাইনো অ্যাসিড মানে কি? যে কলম নিয়ে এইখানে, এইখানে কলম নিয়ে, কলম নিয়ে এমন একটা ভি আঁকো, শেষ। এমনতে অ্যামাইনো অ্যাসিড, কাহিনী শেষ। আমাদের লাস্ট যে টপিক, পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস। কিচ্ছু না, তুমি জাস্ট বই থেকে তোমার দাগানো লাইনটা পড়বা, এটা আর আমার নতুন করে পড়ানোর কিচ্ছু নাই। বেস্ট অফ লাক ইনশাল্লাহ। অনেক কনফিউশন আমি ক্লিয়ার করতে পারছি, যেটা নিয়ে আমাদের সাধারণ স্টুডেন্টের মনে অনেক প্রশ্ন হতো। তো এই ক্লাসটার পরে ইম্পর্টেন্ট দাগানো লাইনটা তুমি যদি পড়ে ফেলো, আর অনুশীলনী প্রশ্ন তো বারবার সলভ করতেই হবে। বারবার বলি, বারবার বারবার 1000 বার পারলে 1000 বার সলভ করো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। বেস্ট অফ লাক।